কিন্তু তার মধ্যেই ঘটে গেছে বাংলাদেশের আর এক বড় ঘটনা। সেটা হচ্ছে ভারত থেকে আসা পানির আগ্রাসন, যা দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে আমাদের ব্যানারে এটি নেই, কিন্তু আমরা আজকে আমাদের স্ট্যাটাসে দেখিয়েছি যে আমাদের বক্তব্য আসলে আজকে দুই ভাগে ভাগ হবে। একটা হচ্ছে ভারতের পানি রাজনীতি, আর একটা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতি। এবং এই দুটো বিষয়ে আমাদের অভিমত কি এবং জনগণের কাছে আমাদের আহ্বানটা কি, সে কারণে আমি আপনাদেরকে একটু কষ্ট করে, রোদে বসে আছেন আপনারা অনেকক্ষণ, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন। বিষয়টি অনেকটা সায়েন্টিফিক, খুবই বৈজ্ঞানিক এবং খুবই সূক্ষ্ম। সে কারণেই এই সমস্ত জায়গায় উচ্চ স্বরে ভাষণ চলে, মানুষের অস্থির মন এখানে এসে ভাষণ শুনতে চায়। এটা কোনো সেমিনার রুম না যে এখানে কোনো শিক্ষিত সমাজ এবং সময়ের দাবি আজকে এটা একটু সূক্ষ্মভাবে বলা দরকার। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলছি বাংলাদেশের পূর্ব অঞ্চলে আজকে 10টি জেলা পানির তলে ডুবে গেছে। আমরা এই ডুবে যাওয়াটাকে আমরা বলছি এটা রাজনীতি সৃষ্ট বন্যা, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা বলছে এটা প্রাকৃতিক বন্যা, প্রাকৃতিক দুর্যোগ। আমরা এটা প্রাকৃতিক দুর্যোগ না বলে আমরা কেন বলছি যেটা রাজনৈতিক দুর্যোগ, এটা ভারত সৃষ্ট বন্যা, এটা আমরা কেন বলছি? বন্ধুগণ, এই বিষয়টি আমাদের একটু সূক্ষ্মভাবে বোঝা দরকার। আপনারা জানেন যে গত জুলাই মাসে বাংলাদেশে সারা দেশব্যাপী গণহত্যা হয়েছে এবং তারই প্রেক্ষিতে 5ই আগস্ট বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে। এই বিপ্লব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে শুধুমাত্র একজন স্বৈর শাসক একটা ফ্যাসিস্ট হাসিনাকে উচ্ছেদ করেনি, বরং এই গণ অভ্যুত্থান, এই রক্তক্ষয়ী যুদ্ধ ভারতের উপনিবেশ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। এই যুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে করেছিলাম। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছিল ভারতের কৃতদাস গোলাম, এবং এই শেখ হাসিনার মদত এবং তার শক্তির খুঁটি ছিল ভারত। তাই আমরা যুদ্ধ করেছিলাম ভারতের বিরুদ্ধে। 1971 সালে পশ্চিম পাকিস্তানি পাঞ্জাবিদের বিরুদ্ধে লড়েছিলাম, আর 2024 সালের 5ই আগস্ট আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমরা সেই যুদ্ধে জয়লাভ করেছি। সুতরাং এই যুদ্ধে ভারত বিনা বাধায় ছেড়ে দিতে পারে না। কেন পারে না, এটা খুবই সূক্ষ্মভাবে বোঝা দরকার। বন্ধুগণ, 1971 আমরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়েছিলাম। তার আগে 1947 আমরা ভারতের ব্রাহ্মণ্যবাদের অত্যাচারের থেকে লড়েছিলাম। তারও আগে এই বাংলার মানুষ কোনোদিনও দিল্লির দাসত্ব করেনি। সেই মুঘল আমলে, সুলতান আমলে এই বাংলার মানুষ সবসময় দিল্লির বিরোধিতা করেছে। এই বাংলার তৎকালীন 12 ভূঁইয়ারা, ইশাখারা, আমাদের শেরশাহরা এবং যে সমস্ত সুলতানি শাসকরা এই অঞ্চলে ছিলেন, তারা তৎকালীন সময় দিল্লির বিরোধিতা করেছেন। বাংলা সবসময় স্বাধীন চেতা, এ মানুষ সবসময় স্বাধীন, জন্মগ্রহণ করে স্বাধীন হয়ে, তাই কোনোদিনও দিল্লির মাতব্বরি আমরা মানিনি। কিন্তু ঘটনা চরিত্রে ভারতের বিভিন্ন সময় এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, ভারতবর্ষ বলে কোনো দেশ ছিল না, ভারতের অসংখ্য দেশ ছিল, অসংখ্য স্বাধীন দেশ ছিল। কিন্তু আমরা জানি 1757 সালে ইংরেজরা যখন এই বাংলায়, আমাদের এই বাংলায় নবাব সিরাজউদ্দৌলাকে পতন করে মির্জাফরদের সাহায্য নিয়ে তৎকালীন অভিশাপ, রায়দুল্লাহ এবং জগৎ ক্ষেত্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইংরেজরা এই বাংলা দখল করেছিল। এটা ছিল আমাদের প্রথম সামগ্রিক পরাধীনতা, এবং 1757 সাল থেকে আমরা সেই পরাধীনতার বিরুদ্ধে লড়েছি। 1857 সাল পর্যন্ত পুরো 100 বছর এই বাংলার মুসলমানেরা এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, এবং তৎকালীন সময় এই ব্রিটিশদেরকে মদত দিয়ে, রসদ দিয়ে, সহযোগিতা করে, পৃষ্ঠপোষকতা দিয়ে ব্রিটিশদেরকে এখানে যারা প্রতিষ্ঠিত করেছিল, তারা ছিল আজকের ভারতে যারা হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী। তারা এই ব্রাহ্মণ্যবাদদের ভারত দখল হচ্ছে, বাংলা দখল হচ্ছে, বাংলা লুট হচ্ছে, বাংলার সম্পদ ইংল্যান্ডে চলে যাচ্ছে,
সেখানে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, বাংলায় দুর্ভিক্ষ হচ্ছে, এখানকার হিন্দুত্ববাদী ব্রাহ্মণদের তাতে কিছু আসে যেত না। তাদের খুশির জায়গা ছিল মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় নেই। বন্ধুগণ, 1757 থেকে 1857, 1857 থেকে 1905 সাল পর্যন্ত একটানা এই মুসলমানরা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছে। এই পুরো 150 বছরে সেই ব্রাহ্মণ্যবাদীরা যখন ইংরেজদের লেখাপড়া নিয়ে ইংরেজদের শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছে, তখন তাদের শখ জাগে তারা বাংলার শাসক হবে, তারা ভারতের শাসক হবে। তখনই মূলত তাদের ইংরেজদের সাথে শুরু হলো, এর আগ পর্যন্ত নয়। কিন্তু ইন দ্য মিন টাইম এই ভারত উপমহাদেশের মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে লড়তে দিয়ে তারা সর্বস্ব হয়েছে। পরিবারের অর্থক্ষম মানুষেরা, তাদের অর্থ উপার্জনকারী শক্তিগুলো তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের সন্তানরা লেখাপড়া করতে পারেনি, অর্থনৈতিকভাবে পর্যদস্ত হয়ে গেছে, এবং তখন এরা এক হতদরিদ্র মুসলমানে পরিণত হয়েছে, যা ছিল এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। কিন্তু ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা তারা বিলেতে লেখাপড়া শিখে তারা এসে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী হয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় বসতে চায়। তখনই তারা ইংরেজদের বিরুদ্ধে লড়ে, এবং তখন মুসলমানরাও তাদের সাথে সেই লড়াই যুক্ত হয়। তারই প্রেক্ষিতে ইংরেজরা একটা বাধার সম্মুখীন হয়। তারই প্রেক্ষিতে ইংরেজরা 1905 সালে তারা বাংলাকে ভাগ করতে চেয়েছিল, যে বাংলাকে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে বাংলার মানুষের যে অখণ্ড ঐক্যবদ্ধ শক্তি, এই শক্তিকে দুর্বল করা যাবে, তাহলে ব্রিটিশরা নিরঙ্কুশ থাকতে পারবে। এবং তখনকার এই দেশের হিন্দু মুসলমান যৌথভাবে সেই বঙ্গভঙ্গ রদ আন্দোলন শরিক হয়। তারই প্রেক্ষিতে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, অর্থাৎ ব্রিটিশরা বাংলা ভাগ করতে পারে না। বন্ধুগণ, তখন ব্রিটিশরা একটা রাজনৈতিক পলিসি গ্রহণ করে। তারা চিন্তা করলো যেখানে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ, এদের বিরুদ্ধে লড়াই করে ইংরেজরা থাকতে পারবে না। তখন তারা চেয়েছিল এখানে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ সৃষ্টি করা। তখনই তারা হিন্দুদেরকে হিন্দু বানালো, মুসলমানদেরকে মুসলমান বানালো। আপনারা জানেন যে ইংরেজরা এসে এখানে প্রথম একটা মাদ্রাসা বানালো। সেই মাদ্রাসার মধ্যে দিয়ে মুসলমানদেরকে ব্রিটিশ কায়দায় ইসলাম বুঝালো, আর হিন্দুদের জন্য হিন্দু কলেজ তৈরি করলো, যারই মধ্য দিয়ে হিন্দুদেরকে হিন্দু করে তুললো। যে হিন্দু মুসলমান হাজার হাজার বছর ধরে এই বাংলায় একসাথে ছিল, তারা আস্তে আস্তে বুঝে ফেললো ইংরেজরা আমাদের সমস্যা না, হিন্দু বুঝলো আমাদের সমস্যা মুসলিম, আর মুসলিম বুঝলো আমাদের সমস্যা হিন্দু। তখনই এই জাতি মূলত মনোজগতে তার ফাটল ধরলো, মনোজগতে তারা দুই ভাগে ভাগ হলো। এবং তারই প্রেক্ষিতে 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হলো, তখন এই দেশকে তারা শাসন করার জন্য 3টে গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছিল ইংরেজরা। কি একটা প্রথম কর্মসূচি হচ্ছে, তারা কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গেল। যখন কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে যাওয়া হলো, তখন কলকাতার বাবুদের আস্ফলন কমে গেল, তাদের সাম্প্রদায়িক উন্মাদনা একটু মুখ থুবড়ে পড়লো, আর মুসলমানদেরকে বলল তোমাদের একটি নিজস্ব রাজনৈতিক দল দরকার। আপনারা জানেন 1885 সালে এই ইংরেজরাই ভারতের সর্বমানুষের জন্য সর্বভারতে একটি রাজনৈতিক দল গঠন করেছিল, যার নাম ছিল ন্যাশনাল কংগ্রেস। এই কংগ্রেস কেন গঠন করেছিল? ইংরেজদের বিরুদ্ধে দেশের বিপ্লবীরা যখন লড়াই শুরু করেছিল, একের পর এক হাজারো বিপ্লবী গ্রুপ যখন ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছিল, তখন ইংরেজরা বুঝেছিল এই হাজারো বিপ্লবী গ্রুপ আজকে পরস্পর অপরিচিত, কিন্তু এরা যদি কালকে ঐক্যবদ্ধ হয়ে যায় ইংরেজ এখানে থাকতে পারবে না। তাই ইংরেজদের পৃষ্ঠপোষকতায় ইংরেজদের একজন এখানকার ইন্টেলেকচুয়াল, তার নাম ছিল W.A. হিউম। এই অক্টাভিয়ান হিউম ইংরেজদেরকে বলেছিল যে এখানে কিন্তু এই যে বিপ্লবী গ্রুপ তৈরি হচ্ছে, এরা ঐক্যবদ্ধ হলে ইংরেজরা থাকতে পারবে না। হিউমকে তৎকালীন সময়ের বড় লর্ড ডাফরিন জিজ্ঞেস করেছিল তাহলে ইংরেজদের কি করা উচিত। তখন লর্ড ডাফরিনকে W.A. হিউম বলেছিল এখানে ইংরেজদেরকে একটি রাজনৈতিক দল গঠন করতে হবে, যা আপাতত ভারতের মানুষের কথা বলবে, কিন্তু অন্তরে সে ব্রিটিশের পারপাস সার্ভ করবে। সেই রাজনৈতিক দলটির নাম ছিল জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস। এটা 1885 সালে হয়েছিল। আর 1911 সালে এসে ইংরেজরা দেখলো যে এই কংগ্রেস ইন দ্য মিন টাইম হিন্দুদের সংগঠনে পরিণত হয়েছে, তাই এখানকার মুসলমানরা তাদের দ্বারা বঞ্চিত হয়। এই সুযোগে ইংরেজরা এসে মুসলমানদেরকে বলল তোমাদের একটা নিজস্ব রাজনৈতিক দল দরকার। তারা করে দিল মুসলিম লীগ, যা 1906 সালে
এই ঢাকার আহসান মন্দিরে তৈরি হলো। তাহলে দুটো রাজনৈতিক দল, আমরা জানি ন্যাশনাল কংগ্রেস, আর 1906 সালে হয়ে গেল মুসলিম লীগ, আর একটা কর্মসূচি নিয়েছিল। এই মুসলিম লীগ গঠন হলো, কিন্তু এখানে নেতৃত্ব যোগান যাবে কোথা থেকে? তাহলে তো তার শিক্ষা দরকার। তখন তারা বাংলায় একটি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখলো এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ করলো। সেটির নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। লর্ড কার্জনের সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে। তাহলে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হলো। সেই বঙ্গভঙ্গ বাংলাকে যাতে ভাগ না করতে হয়, তখন এই কলকাতার হিন্দু জমিদারদের জমিদারি ছিল বাংলায়, আর ফুটানি ছিল কলকাতায়। তাই বাংলা যদি ভাগ হতো, তাহলে রবীন্দ্রনাথের এই কুষ্টিয়ার কুটিবাড়ি ছেড়ে ওই কলকাতায় না খেয়ে মরতে হতো। তাই কলকাতার বাবুরা সেদিন বঙ্গভঙ্গের রাজের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবং সেই আন্দোলনে এই যে হিন্দুরা আজকে যে রাখি বন্ধন করে, এই রাখি বন্ধনের স্রষ্টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মসজিদে মসজিদে যে মুসলমানদের হাতে রাখি বন্ধন করেছিলেন, হিন্দু মুসলমান ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। কেন? বাংলা ভাগ হলে কলকাতা আলাদা হবে আর ঢাকা আলাদা হবে, আর এই রবীন্দ্রনাথের জমিদারি লাগা উঠবে, তাদের না খেয়ে মরতে হবে। তাই তারা সেদিন বঙ্গভঙ্গ রদের আন্দোলন করেছিল। কিন্তু বাংলায় আমাদের সমস্যা ছিল না, আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম, তাই আমরাও বঙ্গভঙ্গ চাইনি। তারই কারণে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। তখন ইংরেজদের এই কুটনীতি ছিল যে মুসলমানদের একটি বিশ্ববিদ্যালয় বানিয়ে দাও, মুসলমানদের একটি রাজনৈতিক দল করে দাও, আর কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে যাও। তারই প্রেক্ষিতে সূচনা হলো নতুন রাজনীতি। সেই নতুন রাজনীতির পরে ইংরেজরা দেখলো এখানকার মুসলমানরা শিক্ষিত হয়েছে, তারা লেখাপড়া করে নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের মতো সাবালক হয়েছে। তখন তারা ইংরেজরা বলল এখন থেকে ইংরেজরা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট চালাবে, আর বিভিন্ন রাজ্যে প্রাদেশিক গভর্নমেন্ট করা হবে, এবং সেই প্রাদেশিক গভর্নমেন্ট জনগণের ভোটে নির্বাচিত হবেন, এবং যিনি রাষ্ট্রের প্রধান হবেন তাকে বলা হবে প্রধানমন্ত্রী, এবং এই প্রধানমন্ত্রীরা এই স্বাধীন রাষ্ট্রগুলো চালাবে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লিতে থাকবেন। তারই প্রেক্ষিতেই প্রথম এই দেশে নির্বাচন হলো। বন্ধুগণ, এই নির্বাচনে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন শেরে বাংলায় যে ফজলুল হক, অবিভক্ত বাংলা। 1947 আগের কথা বলছি, অবিভক্ত বাংলা। সেই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হলেন শেরে বাংলায় কে ফজলুল হক। 5 বছর পরে আবার নির্বাচন হলো, প্রধানমন্ত্রী হলেন খাজা নাজিমউদ্দিন। 5 বছর পরে আবার নির্বাচন হলো, প্রধানমন্ত্রী হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বন্ধুগণ, ভারতের হিন্দুত্ববাদী ব্রাহ্মণরা বুঝে গেল এই অবিভক্ত বাংলা থাকলে এই ব্রাহ্মণদের হিন্দুত্ববাদীর মাতব্বরি এখানে কখনোই প্রতিষ্ঠিত হবে না। তখন যারা 1905 সালে বঙ্গভঙ্গ রদের আন্দোলন করেছিলেন, তারা আজকে বাংলা ভাগের আন্দোলন শুরু করলেন। তারই প্রেক্ষিতে 1947 সালে যখন ভারত ভাগ হয়ে ভারত এবং পাকিস্তান হচ্ছে, তখন এই বাংলার প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী বললেন আমরা ভারত এবং পাকিস্তান কারোর সাথে যাব না, আমরা দিল্লি এবং পিন্ডি কারোর দাসত্ব করব না, অবিভক্ত বাংলা এক থাকবে। এবং তৎকালীন লাহোর প্রস্তাব অনুযায়ী বাংলার সেই ঐক্যবদ্ধ বাংলা থাকার অধিকার ছিল। এই ব্যাপারে যখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী বললেন আমরা বাংলা ভাগ হতে দেব না, তখন এখানকার ইংরেজদের যিনি বড় লর্ড ছিলেন লর্ড মাউন্টব্যাটেনকে যখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলল আমরা অবিভক্ত বাংলা চাই, আমাদের টাকায় কলকাতা তৈরি হয়েছে, এই কলকাতা শহর আমরা হাতছাড়া করব না, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই থাকবো, আমরা বাংলা ভাগ হতে দেব না। তখন মাউন্টব্যাটেন বলল আমাদের সমস্যা নেই, ভারত একটা রাষ্ট্র হবে, পাকিস্তান একটা রাষ্ট্র হবে, বাংলা আর একটা রাষ্ট্র হবে, সমস্যা নেই। তখন তারা জিন্নার সাথে কথা বললো, মাউন্টব্যাটেন জিন্না বলল কলকাতা বাদ দিয়ে বাংলা হতে পারে না, তাই বাংলা যদি ভাগ না হয় আমারও কোনো আপত্তি নেই। তাহলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি বাংলা ভাগের বিপক্ষে, লর্ড মাউন্টব্যাটেন বাংলা ভাগের বিপক্ষে, আর ওই জিন্না সাহেব বাংলা ভাগের বিপক্ষে। তাহলে তো বাংলা ভাগ হওয়ার কথা না। কিন্তু আমরা দেখলাম বাকি থাকলো নেহেরু এবং মহাত্মা গান্ধী। তখন মাউন্টব্যাটেন নেহেরু মহাত্মা গান্ধীর কাছে জিজ্ঞাসা করলেন বাংলা কি হবে, বাংলা তো অবিভক্ত থাকতে চাই। নেহেরু এবং মহাত্মা গান্ধী বললেন বাংলা ভাগ হবে কি না হবে ওটা আমাদের ওখানকার হিন্দু মহাসভার নেতা ওই শ্যামাপ্রসাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। শ্যামাপ্রসাদের কাছে জিজ্ঞাসা করলে শ্যামাপ্রসাদ বলল ভারত পাকিস্তান হবে কি হবে না
ভারত ভাগ হবে কি হবে না, শ্যামাপ্রসাদের এটা হেডেক নয়। শ্যামাপ্রসাদের একটাই হেডেক, বাংলা ভাগ হতেই হবে। শ্যামাপ্রসাদ বাংলা ভাগের পক্ষে থাকলেন, তারই প্রেক্ষিতে গেলে ভোট হলো। সেই ভোটে ওই রবীন্দ্রনাথরা, ওই জ্যোতি বসুরা, ওই কমিউনিস্টরা তারাও সেদিন বাংলা ভাগের পক্ষে ভোট দিলেন। বাংলা ভাগ হয়ে গেল। আমাদের ভোটে বাংলা ভাগ হয়নি। আজকে এই যে ব্রাহ্মণরা যে বাংলা ভাগ করলো, কেন? এই জন্য বাংলা ভাগ করলো যে বাংলা যদি ভাগ না হয় তাহলে ওই ব্রাহ্মণ হিন্দুত্ববাদী তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাই শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করলেন। কিন্তু তিনি একবারও ভাবলেন না যে এই বাংলা ভাগ হলে এখানকার ব্রাহ্মণরা হয়তো পশ্চিম বাংলায় চলে যাবে, পশ্চিম বাংলা হয়তো ব্রাহ্মণদের অবস্থান তাদেরকে হয়তো স্থান দেবে। কিন্তু এখানকার ওই হরিজন, শূদ্র, বৈষ্ণব, নবশূদ্র, এই কোটি কোটি হিন্দুর কি হবে? এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণরা সেটা ভাবিনি। আর আমাদের এখানকার ওই অশিক্ষিত হরিজন, হিন্দু, বৈষ্ণব, যে শূদ্র, নবশূদ্ররা রয়েছে তারাও ব্যাপারটি বুঝলো না। বন্ধুগণ, এই যে এখান থেকে একটা বড় অংশের ব্রাহ্মণ হিন্দুরা কলকাতায় চলে গেল। সে তারা সাহিত্য রেখে, ইতিহাস রেখে আর বক্তৃতা দেয় জিন্না দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষিতে সাম্প্রদায়িক জায়গা থেকে বাংলা ভাগ করেছে। এটা সর্বৈব মিথ্যা ইতিহাস। এই ইতিহাস আমাদের এখানে পড়ানো হয় না, এই ইতিহাস আমরা জানি না। তাই আমরা বাংলা ভাগের দায় মুসলমানদের ঘাড়ে দিয়েছি, জিন্নার ঘাড়ে দিয়েছি, মুসলিম সাম্প্রদায়িকতার ঘাড়ে দিয়েছি। এটা হচ্ছে বাংলার ট্র্যাজেডি। আমাদের হিন্দু ভাইদের এই ইতিহাস পড়তে হবে, আমাদের শিক্ষিত জনগোষ্ঠীকে এই ইতিহাস জানাতে হবে। আমরা কখনোই সাম্প্রদায়িক ছিলাম না। এরপর পাকিস্তান রাষ্ট্র হলো, আর যেহেতু বাংলা ভাগ হয়ে গেল, সরওয়ার্দী বললো আমি এই ছোট বাংলা নিয়ে কি করবো? বৃহৎ বাংলায় যখন থাকলো না, তাহলে মুসলমান ভাই ভাই আমরা পাকিস্তানের সাথে থাকবো। তাই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হলো। বন্ধুগণ, কিন্তু মুসলমান ভাই ভাই হয়ে পাকিস্তান বানানোর পরেই আমরা দেখলে পারলাম পাকিস্তানিরা আর মুসলমান থাকলো না, তারা পাঞ্জাবি হয়ে গেল। আর আমাদেরকে মুসলিম ভাই হিসেবে না দিকে বাঙালি বানিয়ে দিল। দ্বন্দ্ব শুরু হলো বাঙালি পাঞ্জাবির। এই পাঞ্জাবিরা আমাদের নবশত্রু ভাবতো, আত্রাফ ভাবতো, আর নিজেদেরকে আশরাফ মুসলমান ভাবতো। ইসলামে আশরাফ আত্রাফ নেই। আমরা তাই সন্দেহ করলাম যে এরা তো নেমো খারাম, এরা বেঈমান মুনাফিক। তাই এই লড়াকু জাতি যারা মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছে, যারা সুলতানি আমলে লড়েছে, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়েছে, এই বেয়াদব পাঞ্জাবির চোখ রাঙানো আমরা সহ্য করতে পারি না। বন্ধুগণ, তাই এখানকার মুসলমানরা আবার লড়াই শুরু করলো এই পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবিদের বিরুদ্ধে। বন্ধুগণ, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা স্বাধীন হলাম। এই স্বাধীনতার যে লড়াই, সেই লড়াই রয়েছে এক দীর্ঘ ইতিহাস। এই লড়াইয়ের অন্যতম নেতা ওই শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই লড়াইয়ের অন্যতম নেতা যেমন শেরে বাংলাকে ফজলুল হক, এই লড়াইয়ের অন্যতম নেতা যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই বাংলার অন্যতম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই বাংলার আর একজন নেতা শেখ মুজিবুর রহমান। ধারাবাহিক লড়াই, কিন্তু লড়াইয়ের একটা পর্যায়ে আমরা দেখলাম ভাসানী প্রথম শুরু করেছিলেন বাংলাকে স্বাধীন করার, পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য। কিন্তু ভাসানী দেখলেন এর মধ্যে ইন্ডিয়ান ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র রয়েছে। আমরা স্বাধীনতা চাচ্ছি, আমরা সাহিত্য শাসন চাচ্ছি, কিন্তু এর মধ্যে হিন্দুত্ববাদী রাজনীতি ঢুকে গেছে। তারা এই বাংলাকে তাদের গ্রিপে একটা করদ রাজ্য বানাতে চায়। তখন মাওলানা ভাসানী দেখলেন পাকিস্তানের বিরুদ্ধে লড়ছি এই জন্য নয় যে ভারতের দাস হব, গোলাম হব। তাই তিনি আস্তে করে সরে গেলেন। তিনি মনে করেছিলেন আমি সরে গেলে আন্দোলন মুখ থুবড়ে পড়বে, আমরা নতুন আঙ্গিকে আন্দোলন করব, কিন্তু বাংলা ভারতের, পশ্চিম পূর্ব পাকিস্তান ভারতের গোলাম হবে না। আন্দোলন চলে গেল শেখ মুজিবের হাতে। শেখ মুজিব 6 দফা দিলেন, সাহিত্য শাসনের আন্দোলন করলেন। শেখ মুজিব কখনোই বাংলা ভাগ করতে চাই, পূর্ব পাকিস্তান স্বাধীন করতে চায়নি। কিন্তু উনি দেখলেন যে এর মধ্যে ভারত ঢুকে দিয়ে আন্দোলনকে পরিপূর্ণ ম্যাচিউর করে তুলেছেন। এই বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান থেকে আলাদা হবেই। তখন শেখ মুজিব আত্মসমর্পণ করলেন ঘরে বসে। কেন? যে নেতৃত্ব অভাবে যেন আন্দোলনটা থেমে যায়। কেননা এই দেশ যদি ভেঙে যায় তাহলে সে ভারতের পেটের মধ্যে চলে যাবে। আমরা ভারতের গোলাম হওয়ার জন্য 47 পাকিস্তান বানাইনি, আর ভারতের সেবা হওয়ার জন্য আজকে আমরা লড়াই শুরু করিনি। কিন্তু বন্ধুগণ, বিপ্লব তো ঘরের পরে চেপে বসেছে। 25শে মার্চ রাত্রে মানুষের উপরে ক্র্যাকডাউন শুরু হয়ে গেছে, হাজারো নারী পুরুষের উপরে হত্যাযজ্ঞ শুরু হয়ে গেছে, নেতৃত্ব শূন্য এক জনগোষ্ঠী হতবিহ্বল হয়ে গেছে। তখন
তখন বাংলাদেশের ছাত্র জনতা আর সৈনিকদের ভিতরে একটা অংশ তারা হতবিহ্বল হয়ে যায়, নেতৃত্বহীন অবস্থায় কি করবে। তখন আমরা দেখলাম বাংলার এক সোনার সন্তান, ওই বগুড়ার সন্তান, এই বাংলাদেশের পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর অন্যতম মেজর শহীদ, পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি বললেন, আমি প্রেসিডেন্ট, আমি জিয়াউর রহমান বলছি। এবং তিনি পরবর্তীতে বলেছেন অন বিহাফ অফ শেখ মুজিব, কেননা তাকে পরবর্তীতে কেউ বলেছিল যে শেখ মুজিবকে সাথে রাখলে আরো ভালো হয়, উনি তাই রেখেছিলেন। কেন? উনি জানতেন যে ভারত যেভাবে এর মধ্যে ঢুকেছে, কাভারিং ফাইট দিচ্ছে, পাকিস্তান এক থাকতে পারবে না। কিন্তু আমরা এই লড়াইয়ের মধ্যে যদি থাকি তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত লড়াইয়ের দিকে নিয়ে যাব। তখন এই হঠাৎ জনগোষ্ঠী একটা দিশা পেল, সেই দিশার প্রেক্ষিতেই এই 11টা সেক্টর কমান্ডার গড়ে উঠলো আর্মিদেরকে নিয়ে। তারাই সেদিন কর্নেল উসমানীকে নিয়ে আসলেন, মুক্তি ফৌজ গঠন করলেন, এবং সেই মুক্তি ফৌজের প্রেক্ষিতেই তারা এই দেশে স্বাধীনতা যুদ্ধ ত্বরান্বিত করলেন এবং দেশ স্বাধীন হলো। তাহলে কি হলো? ভাসানী এক পর্যায়ে নেতা ছিলেন, শেখ মুজিব এক পর্যায়ে নেতা ছিলেন, এনারা হচ্ছে মুক্তির সংগ্রামের নেতা। কিন্তু বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাস সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। এই যুদ্ধের নেতা না শেখ মুজিব না ভাসানী, এই যুদ্ধের নেতা ছিল জিয়া এবং তার সাথে ছিল জনগণ। সেই যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে বন্ধুগণ। সেই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেখলাম যে যুদ্ধের মধ্যে ভারত ঢুকে গেছে। তারা যুদ্ধের শেষ প্রান্তে মাত্র 13 দিন, 3 ডিসেম্বরে ভারত সরাসরি অংশগ্রহণ করে আমাদের মুক্তি ফৌজকে সরাই দিয়ে তাদের নেতৃত্ব অরোরার মাধ্যমে প্রতিষ্ঠিত করলো এবং যুদ্ধটা হয়ে গেল ভারত পাকিস্তান। তাই যুদ্ধে আমরা জয়লাভ করলেও আমাদের কাছে পাকিস্তান আত্মসমর্পণ না করে আত্মসমর্পণ করলো ভারতের হাতে। এবং ভারতীয় রাজনীতি নিয়ন্ত্রণ করে বাংলাদেশে 1971 সালে সংবিধান রচনা করলেন এবং আমাদের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে বিপ্লব ছিনতাই করে নিলেন। আমাদের মুক্তিযোদ্ধারা হতাশ হলেন, ক্ষুব্ধ হলেন, ব্যথাতুর হলেন এবং তারা মুখ কালো করে চলে গেলেন। এই যে বাংলাদেশ, সেই যে দুঃখের মধ্যে চলে গেছে, আজ পর্যন্ত ভারত থেকে মুক্ত হতে পারেনি। ভারত থেকে মুক্ত হয়েছে আমরা 5 আগস্ট। তাই ভারত এই পরাজয় মেনে নিতে পারেনি। ভারত এই পরাজয়কে মোকাবেলা করার জন্য সে একটা সাংবিধানিক কু করতে চেয়েছিল, আমাদের ছাত্র জনতা সেই কু ঠেকাই দিয়েছে। এরপরে তারা হিন্দুত্ববাদের কার্ড চালু করতে চেয়েছিল, হিন্দু মন্দির ভেঙেছে, এই সমস্ত কথা বলতে চেয়েছিল। আমাদের মুসলমান জনগোষ্ঠী হিন্দু মন্দির পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা এই কার্ড পূরণ করতে পারেনি। এখন তাদের চতুর্থ এজেন্ডা হচ্ছে পানি দিয়ে মারো। এই যে পানি দিয়ে মারা, এই রাজনীতিটা আমাদের বুঝতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের উপর দিয়ে মোট 57টা নদী, বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের বঙ্গোপসাগরে গেছে 57টা নদী। 54টা নদীর উৎসমুখ ভারত, একটা নদীর উৎসমুখ চায়নার মানস সরোবর, তিব্বত থেকে আসা, আর একটা নদীর উৎসমুখ ওই বার্মা যেটা হচ্ছে নাফ নদী। কিন্তু আপনারা জানেন যে 57টা নদী, 54টা নদী ভারতের উপর দিয়ে এসেছে, সেই 54টা নদীতেই তারা বাদ দিয়েছে। বন্ধুগণ, আপনি বলতে পারেন তাদের দেশে তারা তো বাদ দিতেই পারে না। আন্তর্জাতিক নদী আইন বলে একটা আইন আছে, সেই আইনে বলা হচ্ছে যে দেশ, যে নদী এক বা একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই নদীতে উজানের দেশ, ভাটির দেশের মতামত ছাড়া কোথাও কোনো বাদ দিতে পারে না। এটা আইন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই আইন বাস্তবায়ন করার জন্য পুলিশ বা সামরিক শক্তি নেই আন্তর্জাতিক আদালতে। আন্তর্জাতিক আদালতে যারা বেশি বেশি কূটনৈতিক সম্পর্ক করে, কূটনৈতিক মতামত দিয়ে আন্তর্জাতিক আদালতে চাপ দিতে পারে, তাদেরটা বাস্তবায়ন হয়। যেমন সিন্ধু নদী, সিন্ধু নদী ভারত থেকে উৎপত্তি হয়ে পাকিস্তান দিয়ে গেছে, সেখানে ভারত বাদ দিতে পারেনি। ব্রহ্মপুত্র ওই চীন থেকে এসে ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে, সেখানে ভারত বাদ দিতে পারেনি। কারণ সিন্ধু নদীতে বাদ দিলে পাকিস্তানের আসছে পারমাণবিক বোমা। চীনে যদি ব্রহ্মপুত্রের পরে বাদ দেয়, চীন থাপ্পড় মেরে ভারতের কান গরম করে দেবে। কিন্তু বাংলাদেশ দুর্বল, তার পারমাণবিক অস্ত্র নেই, তাই হিন্দুরা যা খুশি তাই করে, ভারত তাই যা খুশি তাই করে। আমার 57টা নদীর উপরে বাদ দিয়ে আমাকে পানি শূন্য করে মেরেছে। আমার জীবন জীবিকা, আমার সংস্কৃতি, প্রকৃতি, পরিবেশ সবকিছু দেশে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আমার নদীগুলো মারা গেছে, বুকুচু হয়ে গেছে, নদী দখল হয়ে এমনি বিভিন্ন হাসপাতাল হয়ে গেছে। এবং আজকে যদি হঠাৎ করে ভারত পানি ছেড়ে দেয়, এই নদী সেই পানি নিতে পারে না, তখন বন্যা হয়। আজকে 5 আগস্ট তারা ভারত যে হার মেনেছে, যুদ্ধে হেরে গেছে, এই উপরিবেশ তার হাত ছাড়া হয়ে গেছে। সে কারণে আজকে সে পানি দিয়ে আমাদেরকে আরেকবার বিপদে ফেলতে চায়। যখন স্বৈরাচারী হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা
ব্যাংক থেকে তছরূপ করে আমাদের ঋণের জালে ভাসিয়ে দিয়েছে, তখন সে পানি দিয়ে আমাদেরকে জলে ভাসাতে চায়। বন্ধুগণ, এরপরও তাদের আরেকটা ট্রাম্প কার্ড আছে, সেটা ওই শেখ হাসিনার চড়া। সেটা হচ্ছে আদানি গ্রুপ, মোদির একটি ভার। আদানি গ্রুপ তার কাছ থেকে বিদ্যুৎ চুক্তি করেছে। সেই চুক্তি হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি দামে আদানির কাছ থেকে আমাদের বিদ্যুৎ কিনতে হবে, এবং এই কারখানাটা তৈরি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য। এইটা হচ্ছে চুক্তি, এবং সে যদি বিদ্যুৎ না দিতে পারে তবুও আমাদের তার পে করতে হবে, এটা চুক্তি। কিন্তু আজকে যখন ভারতের হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশ, তারা সেই চুক্তি পাল্টে লিখেছে যে আদানি গ্রুপ এই বিদ্যুৎ শুধু ভারত বাংলাদেশে দিতে পারত না, সে ভারতেও বিক্রি করতে পারে। তার মানে কালকে আমাদের দেশে বিদ্যুৎও দেবে না, আমাদের বিদ্যুৎ দেবে না। আজকে পানি ছেড়ে দিয়ে ডুবাই মারছে, এমনি ভাবে সে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি আপনাদের বলতে চাই, বাংলাদেশের মানুষ শত শত বছরে দুঃখকে আলিঙ্গন করতে করতে দুঃখকে সে জয় করে ফেলেছে, দুঃখকে জয় করেছে। তাই দুঃখের ইতিহাস আমাদের দেখে লাভ নেই। চোখের পানি পড়তে পড়তে আমরা নদীর জন্ম দিয়েছি, চোখের পানি ফেলানোর ভয় দেখিও না। কলিজার সন্তানদেরকে একের পর হারাতে হারাতে আমাদের কলিজা মরুভূমি হয়ে গেছে, এই কলিজার ভয় দেখিও না ভারত। তোমরা মনে করো না আমরা ছোট্ট কোনো দেশ, ছোট্ট দেশ বলে পৃথিবীতে কোনো কথা নেই। ইংল্যান্ড একটা ছোট্ট দেশ, ব্রিটিশ একটা ছোট্ট দেশ, সব পৃথিবী শাসন করেছিল। আমরা ছোট্ট দেশ, কিন্তু মনে রাখবা জনসংখ্যায় পৃথিবীর অষ্টম বৃহৎ আমরা, আর আমরা দিতে পারি জীবন। আমাদের কাছে রক্ত হাসতে হাসতে দেওয়া কোনো ব্যাপারই না। আমরা যদি একবার লাঠি ধরি, আমরা যদি ভারতের দিকে চোখ পাকিয়ে তাকাই, আরে হিন্দুত্ববাদী ভারত, গরুর মুখ খাওয়া ভারত, তুই কয় মিনিট আমাদের সাথে থাকবে? আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যুদ্ধ করে শহীদ হব, কিন্তু আত্মমর্যাদা ওই হিন্দুত্ববাদের কাছে বিকে দেওয়ার জন্য মায়ের দুধ খায়নি। বন্ধুগণ, এমনি এক প্রতিশ্রুতি নিয়ে আমাদের ছেলেরা রাস্তায় রক্ত দিয়েছে, আর বাংলাদেশে একটি রাজনৈতিক দল এবং কিছু রাজনৈতিক দল তারা এই আন্দোলনকে আত্মসাৎ করতে চায়। বন্ধুরা, তারা এই আন্দোলনকে আত্মসাৎ করে তাদের আখের গুছাতে চায়, তারা হাসিনাকে সরিয়ে আর এক হাসিনা হতে চায়। আমরা গত 7 তারিখে এখানে বক্তব্য রেখে সমালোচনা করেছিলাম। এখানে যেহেতু বক্তব্য রেখেছিলাম, তাই এখানে আমি ব্যাপারটি বলতে চাই, সমালোচনা করার রাইট প্রত্যেক মানুষের আছে, কিন্তু অশ্লীল বাক্য নয়। আমি 7 তারিখে এখানে যে বক্তব্য রেখেছিলাম, সেই একটা পুরো বাক্যের ভিতরে একটা শব্দ ছিল অশ্লীল। এজ এ লেখক, এজ এ সাহিত্যিক, কবি, শিল্পী, আমার নিজের পরে খারাপ লেগেছে, অশ্লীল শব্দটা আমার বলা ঠিক হয়নি। আমি পরে স্ট্যাটাস দিয়েছি, তাতেও তাদের গোষ্ঠা যায়নি। আমি এই জনসভায় অশ্লীল বাক্য বলেছিলাম। আমি এই জনসভায় বিএনপির কাছে আবারও ক্ষমা চাচ্ছি যে ওই দিন ওটা ছিল আমার ফিলিপ অফ দি টান। কিন্তু আমি বলবো, আপনি বিএনপি করেন আর যেই করেন, বাংলাদেশের এই রক্তের সাথে যদি বেইমানি করেন, এই সংবিধান পরিবর্তন না করে, ইনসাফ প্রতিষ্ঠার সংবিধান না করে আপনি রাতারাতি ভোট করে যদি ক্ষমতায় যেতে চান, আমরা আপনাকে পুলিশাত করে দেব। আপনি যেই হন, আমরা জিয়াকে চিনি আর খালেদা জিয়াকে চিনি, আর কাউকে না। আমরা জানি শেখ মুজিবের কবর রচনা করেছে তার মেয়ে, আমরা জানি তারেক জিয়াই যথেষ্ট বিএনপির কবর, জিয়াউর রহমানের কবর রচনা করার জন্য। কিন্তু আমি বিশ্বাস করি এই তারেক জিয়া একদিন বাংলাদেশে আসবেন এবং একদিন জাতির উদ্দেশ্যে বলবেন, হে আমার সংগ্রামী মহান জাতি, এজ এ মানুষ হিসেবে আমারও তো ভুল হতে পারে, আমিও ছোট মানুষ, ছোটকালে পিতা হারিয়েছি, তাই হয়তো অনেক ভুল করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দেন। অবশ্যই তারেক জিয়া তা করবেন, কিন্তু কোনোভাবেই তারা যেন মনে না করে বাংলাদেশের হাসিনার উচ্ছেদ হয়েছে বিএনপির আন্দোলনে। মাথায় রাখতে হবে, যেমন শেখ মুজিবের আন্দোলনে বাংলাদেশের জন্ম হয়নি, শেখ মুজিব ছিল আন্দোলনের নেতা, আর বাংলাদেশের জন্ম হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে। যুদ্ধের নেতা ছিল জিয়া, তাই যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম, মানে বাংলাদেশের জন্মদাতা জিয়া। আর আজকে আপনি 15 বছর আন্দোলন করেছেন, ঠিক আছে, কিন্তু স্বৈরাচার হাসিনার পতন হয়েছে ছাত্র জনতা সৈনিকের রক্তে, আপনার আন্দোলনে না। তাই এই আন্দোলনের নেতা আমাদের ছাত্ররা। পরিশেষে বলবো, আজকে এমন একজন মানুষ, আজকে আমাদের রাষ্ট্রপ্রধান, তার নাম প্রফেসর ইউনূস। এই প্রফেসর ইউনূস আজকে পৃথিবীর 220টা দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে র্যাঙ্কিং এ 1। পৃথিবীর এমন কোন রাষ্ট্রনায়ক নেই যা আমাদের প্রফেসর ইউনূসের থেকে অ্যাডভান্স। কিন্তু মনে রাখতে হবে, এটা পুঁজিবাদী দুনিয়া। এই পুঁজিবাদী দুনিয়ার যে নিয়ম, যে নর্মস, যে এথিক্স, এই এথিক্স যে দুনিয়া চলছে, ইউনূস তাদের কাছে গ্রহণযোগ্য মানুষ। গোটা পশ্চিমারা ইউনূসকে শ্রদ্ধা করে, তাই ভারতের মতো এই হিন্দুত্ববাদের ষড়যন্ত্রে আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা চাই
ইউনূসকে শক্তিশালী করা, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিপ্লবী সরকারের রূপ দেওয়া, ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে হবে শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত ওই চুপ্পুকে নয়, চুপ্পুকে অপসারণ করতে হবে এবং ইউনূসকে প্রেসিডেন্ট হতে হবে। ইউনূস হচ্ছেন তিনি গোটা 53 বছরে একজন মানুষ, তিনি মোদীকে বলেছেন আমার দেশে ডিস্টার্ব করবেন, যেভাবে ডিস্টার্ব করবেন আমি সেইভাবে ডিস্টার্ব করবো, আপনার সেভেন সিস্টার আলাদা করে দেবো। ইউনূস বলেছেন, আজকে ইউনূস বলেছেন বিডিআরদের যে বিএসএফ আমার দিকে বন্দুক তাক করবে, তুমি বন্দুক তাক করবে। তারা 5 জনকে ধরেছে এবং জেলখানায় পাঠিয়ে দিয়েছে। তারা তাদের জাহাজকে বলেছে যদি ইন্ডিয়ান কোন জাহাজ আমার সীমানায় যত 15 বছর যেভাবে মাছ ধরেছে ঢুকার সাথে সাথে গুলি করবা। এই যে ক্ষমতা, এই ক্ষমতা ইউনূসকে কে দিয়েছে? আমার ছাত্র জনতার পবিত্র রক্ত দিয়েছে। এই ছাত্র জনতাই হচ্ছে সেই আবাবিল পাখি, এই সেই ছাত্র জনতা যাদের বৈষয়িকতা নেই, যারা মৃত্যু এবং জীবনের পার্থক্য বোঝে না, যারা হাসতে হাসতে রক্ত দেয়, সেই সাইদ, সেই রিয়াজ, ইমাম, এই যে মানুষগুলো, সেই মুগ্ধ ইমন, এদের রক্ত দিয়ে বাংলাদেশে যে কেউ এই রক্তের সাথে বেইমানি করবে আমরা তার বিরুদ্ধে। ততক্ষণ বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা না হচ্ছে, ততক্ষণ বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংবিধান না হচ্ছে, ততদিন আমাদের লড়াই চলবে। আমরা চাই বাংলাদেশের সংবিধানে আসবে বাংলাদেশের প্রেসিডেন্ট পদ্ধতি হবে এবং সেই প্রেসিডেন্ট জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে আসতে হবে এবং সেই প্রেসিডেন্ট 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না। আমাদের প্রস্তাব থাকবে যে এই মন্ত্রী এমপি এটা অলাভজনক হতে হবে, এটা সম্মানের হবে, কিন্তু অলাভজনক। কোন ব্যবসায়ী বাংলাদেশের এমপি মন্ত্রী হতে পারবে না। আমাদের সংবিধান থাকতে হবে কোন এমপি মন্ত্রীর তার চিকিৎসা, তার সন্তানের চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবে না। আমাদের সংবিধানে থাকবে কোন দরিদ্র নাগরিক বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আমাদের সংবিধানে থাকবে এই দেশের নিপীড়িত বঞ্চিত মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবে। আপনারা এমন এক ব্যবস্থা করেছেন, কোটি কোটি টাকা লাগে নির্বাচন করতে, এটা হচ্ছে বুদ্ধিদের একতরফা শরীর শাসন প্রতিষ্ঠার সংবিধান। এইসব সংবিধান আমরা মানি না, এই তাগুতি সংবিধান আমরা মানি না। পবিত্র কোরআনের স্পিডে মানুষের ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্ব মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য একটা সংবিধান সভা হবে। সেই সংবিধানের সভার মধ্য দিয়ে মানুষের সংবিধান রচনা হবে, সেই সংবিধানের মধ্য দিয়ে ভোট হবে, সেই ভোটে যারা ক্ষমতায় আসবে তারা রাষ্ট্র চালাবে, এর আগে নয়। সুতরাং 3 মাসের মধ্যে নির্বাচন চাই, এ হলো ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমি প্রশাসন যন্ত্রকে বলতে চাই, আপনারা এর আগে ছাত্রলীগ দ্বারা চালিত হয়েছেন, এর আমলে ছাত্র সমাজ দ্বারা চালিত হয়েছেন, এর আগে হয়তো ছাত্র দল দ্বারা চালিত হয়েছেন। প্রশাসনকে বলতে চাই, কোন রাজনৈতিক দলের কর্মী দ্বারা আপনি চালিত হবেন না। যদি হন আবার রক্ত এই ছাত্র জনতা আপনার বিরুদ্ধে হুঙ্কার দেবে। সকলকে প্রস্তুত হন, যুদ্ধ শেষ হয়নি, পানির যুদ্ধ চলছে, আগামীর বিদ্যুতের যুদ্ধ হবে। আমরা যুদ্ধ করবো, রক্ত দেব, মায়ের পবিত্র সাদা দুধকে অবমাননা হতে দেব না। সকলের প্রতি আসসালামু আলাইকুম।